মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী সরকারি আমলাদের দুর্নীতির খাতা খোলার সিদ্ধান্তটা ক্যাবিনেটে নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স। এই বক্তব্য আমরা দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও বারবার এই বক্তব্য শুনেছিলাম, কিন্তু আদতে ঠিক তার বিপরীত কাজ করতেন। কেন সেটা আজকের পর্বে বুঝতে পারবেন যে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনারা রেগে যান এই কথা বললে, আপনারা অনেক কিছু সম্বোধন করতে চান, সেটা হয়তো করা সম্ভব হয় না আমার ডেস্ক থেকে বসে, কিন্তু সেই একটা পশ্চিমবঙ্গকে তলানিতে তলিয়ে দেওয়া একটা দুর্নীতিবাজ একটা মুখ্যমন্ত্রী, যা মানুষের থেকেও কি বলবো, মানুষেরও এইরকম বৈশিষ্ট্য যাদের হওয়া উচিত নয়, সেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন তার আমলে দুর্নীতিগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে না যায়। সেই জন্য যে সমস্ত আমলাদের দিয়ে এই কাজগুলো তিনি করাতেন, বা যে সমস্ত আমলারা নিজের পরিবারের উন্নতির জন্য কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য এই সমস্ত কাজ দিনের পর দিন করে গিয়েছেন, তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কোনো তদন্তের জন্য অ্যাপ্রুভাল দিতেন না। সিবিআই তদন্তের জন্য নিয়ম রয়েছে যে যে কোনো প্রশাসনের কর্তা ব্যক্তিদের সিবিআই তদন্তের আওতায় আনতে গেলে সরকারের তরফ থেকে অ্যাপ্রুভাল দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত এই দুর্নীতিবাজদের অ্যাপ্রুভাল দিতেন না। শুভেন্দু অধিকারী সেই অ্যাপ্রুভাল স্যাংশন করে দিলেন। এরপর রাজ্যে আসল পরিবর্তন শুরু হবে। দেখতে থাকুন আগামী কয়েক দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে ঠিক কি কি ঘটতে চলেছে। আজকের পর্বে বিশ্লেষণ করবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে একটা ভিডিও দেখিয়ে শুরু করি। এরকম ভিডিও আকছাড় দেখা যাচ্ছে, আপনারাও এই ভিডিওটা দেখবেন এই কারণে যে যদি আপনাদের সঙ্গে ওই ঘটনা হয় তাহলেও আপনারা সেটা লিপিবদ্ধ বা রেকর্ড করে রাখবেন মোবাইলে। দেখুন, পুলিশ এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ, তারা শুধুমাত্রই অনৈতিকভাবে রাস্তার মোড়ে মোড়ে টোল লাগিয়ে, বিভিন্ন বাস দিয়ে কিংবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে অনৈতিকভাবে লরির চালক থেকে, গাড়ির চালকদের কাছ থেকে, বাইক চালকদের কাছ থেকে টাকা আদায় করত কোনো রিসিট ছাড়া। সেইখানে আবারও সেই অভ্যাসটা তারা ত্যাগ করতে পারেনি। জানি না তাদের কাছে খবর পৌঁছেছে কিনা যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গিয়েছে। তারা আবারও সেই টাকা তুলছিলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। লরি চালক থেকে সাধারণ মানুষ সেগুলো ভিডিও ক্যাপচার করছে, বলছে যে দাঁড়াও এগুলো সরকারকে পাঠাবো। আর পুলিশের ছুট দেখুন। একটা স্বচ্ছ সরকার যেই ক্ষমতায় এসেছে তখন সবাই ভয় পেতে শুরু করেছে যে এর কাছে, শুভেন্দু অধিকারীর কাছে খবরটা পৌঁছে গেলে আমার খবর হয়ে যাবে। ভিডিওটা দেখুন। 50 টাকা দিলি এদেরকে? হ্যাঁ হ্যাঁ, কোন থানা? কোন থানা ভাই? হ্যাঁ কোন থানা? একে দিয়েছো? কাকে? হ্যাঁ নিচে নামো। হ্যাঁ একে দিয়েছো? না, তোমাদের ভালোর জন্য করছি। হ্যাঁ কোনো কিছু হবে না। নাও গাড়ি বন্ধ করো। কোন থানা? কোন থানা? কোন থানা? কোন থানা? 1 মিনিট দাও 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 দাও। এই তোমার নামটা কি দেখি ভাই? এই দাও। কোন থানা? কোন থানা? কোকো ভ্যানের আন্ডারে এইভাবে টাকা তুলছো? হ্যাঁ কোকো ভ্যানের আন্ডারে টাকা তুলছো? এই গাড়ির নম্বর, এই দেখুন, এই পুলিশগুলো টাকা তুলছে। এই দেখুন মুখ লোকাচ্ছে, এই দেখুন মুখ লোকাচ্ছে। হ্যাঁ টাকা তুলছিস? একদম এখানে আর দ্বিতীয়বার না দেখতে পাই, আর একদম দেব না। একদম পয়সা দেবে না এদেরকে। দেখলেন, আমার কাছে এরকম অন্তত 5-6টা ভিডিও আছে যেগুলো আমি দেখাতে পারি আপনাদের সামনে, যে এই তোলাবাজিগুলো এখনো কন্টিনিউয়াসলি তৃণমূল কংগ্রেসের চটিচাটা পুলিশগুলো করে যাচ্ছে। যদি আপনাদের কোনো রিসিট ছাড়া আপনাদের কাছে কোনো তোলা কেউ আদায় করে, সেইগুলোর ভিডিও ফুটেজ রাখবেন এবং সেই সমস্ত আধিকারিকের মুখের ছবিগুলোও রেখে দেবেন, যাতে পরবর্তীকালে এদের নামে অফিসিয়ালি কমপ্লেন করা যায়। তার কারণ রিসিট ছাড়া আপনার কাছ থেকে কেউ টাকা তুলতে পারে না। এবার আসি আপনাদের, এই তো গেল রাস্তার দুর্নীতি, ওই 100 টাকা 200 টাকার দুর্নীতি। কিন্তু যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন, যে সমস্ত আধিকারিক, আইপিএস আইএএস অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দুর্নীতিটাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, আজকে তো সেটা প্রমাণিত। এতদিন পর্যন্ত মানুষ বলতে পারতেন না, আমরা বলে এসেছিলাম, আজকে সবাই বলছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তগুলোকে আটকে রেখেছিলেন। যে সমস্ত দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়ার জন্য তাদের মানে শুরু হতে, যে সমস্ত ইনভেস্টিগেশন গুলো চালু হওয়ার কথা ছিল, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দেয়নি। তার কারণ আমলাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করতে গেলে অনুমতির প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেয়নি। শুভেন্দু অধিকারী প্রথম দিন এসেই সেই সিদ্ধান্ত, মানে আবারও তার মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে তিনি সেই সিদ্ধান্ত জানালেন যে এবার থেকে পুরসভা, শিক্ষা দপ্তর এবং সমবায়, এই 3 ক্ষেত্রে যে সমস্ত
মানে আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে তিনি অনুমতি দিয়ে দিলেন সিবিআই তদন্তের। এরপরে দেখুন খেলাটা শুরু হবে। সিদ্ধান্তময় কার্যকর আমরা যেটা আজকে সই করলাম, সিবিআই 4টি মামলা গত 4 বছর আগে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। শুনলেন, এইটা হচ্ছে মূল পরিবর্তন। এখনো কিছু ওই জয় বাংলা বাহিনী রাস্তায় স্লোগান দিচ্ছে, আর স্লোগান না দিক মনে মনে ভাবছে ইস মমতাই ভালো ছিল। বুঝতে পেরেছেন তো এদের চরিত্রটা দেখুন। আমি আপনাদের সামনে বলতাম যে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করে, কর্মীরা সমর্থন করে, ওটা অন্য, হয়তো আমি ওটা বলবো না, কেউ হয়তো কিছু ওখান থেকে মজুরি পেতেন বা কিছু পেতেন, তার জন্য ঠিক আছে। আইডিওলজিক্যালি এই রাজনৈতিক দলটাকে যারা সমর্থন করতেন, আমার তো খুব সন্দেহ রয়েছে যে তারা নিজেরা কতটা সৎ, খুব সন্দেহ রয়েছে। কারণ এই এত দুর্নীতিবাজ একটা মহিলা, দেখুন আজকেই তার আরো একটা প্রমাণ, তিনি দুর্নীতিবাজদের যেন ধরা না পারে তার জন্য স্যাংশনটা বন্ধ করে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী শুধু খাতাটা খুলতে শুরু করেছেন, ওনাকে সময় দিন। আচ্ছা, গতকাল মানে আজকে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বিরোধী দলনেতা তো 2টো সিট থেকেই জিতেছিলেন, একটা হচ্ছে ভবানীপুর, একটা হচ্ছে নন্দীগ্রাম। তো খুব স্বাভাবিকভাবে এখন শপথ গ্রহণ হচ্ছে প্রোটেম স্পিকার তাপস রায়, তিনি প্রোটেম স্পিকার, অর্থাৎ এখন আপাতত যতক্ষণ না স্পিকার নির্বাচিত হচ্ছে তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, ভারপ্রাপ্ত স্পিকার। সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু ভবানীপুরের হয়ে শপথ নিয়েছেন, ওথ নিয়েছেন, অর্থাৎ তিনি নন্দীগ্রামটা ছেড়ে দিচ্ছেন। এবং তিনি বললেন যে নন্দীগ্রাম ছাড়লেও হয়তো আইনের কারণে অন্য একজন প্রতিনিধি সেখানে থাকবে, কিন্তু আমি নন্দীগ্রামের দায়িত্বটাও সমানভাবে নেব। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো। জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। এবং নন্দীগ্রামের মানুষ, তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। শুনলেন, এটা একটা খবর। কিন্তু আমি এখানে যেটা বলবো আপনাদের সামনে, যে তৃণমূল কংগ্রেসে একটা মুসল পর্ব চলছে। এমনিতেই বিজেপি দরজাটা খুললে তৃণমূল কংগ্রেসের 80 জনের মধ্যে 8 জনও ওখানে থাকবে কিনা সন্দেহ। দরজা খুললে 80 জনের মধ্যে তৃণমূল কংগ্রেসে 8 জনও থাকবে না। তো সেই রকম জায়গায় কলকাতায় একটা বৈঠক হয়েছে, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি সংবাদ মাধ্যম থেকে। কলকাতায় বৈঠক তৃণমূলের একাধিক বেসুরো বিধায়কদের, দলের নির্দেশের চেয়ে প্রাধান্য, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও নেতাদের ভড়কানোর জন্য আবারও ওই মানে ভোটে কারচুপি করে বিজেপি জিতেছে, এসআইআর করে জিতেছে, এই সমস্ত বলার চেষ্টা করছেন। এবং তারা আবারও সুপ্রিম কোর্টে গিয়েছেন, যদিও সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেননি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানতে নারাজ একটা বিরাট অংশের বিধায়করা। সেই বিধায়করা বলছেন যে মমতা যা বলছে ওকে বলতে দিন, কিন্তু আমরা যে যে অঞ্চলের বিধায়ক, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমরা ওই রকম সিদ্ধান্ত নেব না যে কালীঘাট কি বলে দিল সেই অনুযায়ী আমরা চলবো। এতদিন আমাদের চলতে বাধ্য হয়েছিল, আমরাও আর চলবো না। মানে তৃণমূল কংগ্রেসের বিধায়করাও স্বাধীনতা পেয়েছে, তারাও মনে করছে এই দুর্নীতিবাজদের কথা শুনবো না। মানুষ আমাদের রায়ে ক্ষমতায় এনেছে, আমরা সিদ্ধান্ত নেব ওইখানকার মানুষের জন্য যেটা ভালো সেটা করব। এই দুর্নীতিবাজের কথা আমরাও শুনবো না। মানে দলে রয়েছে বিজেপি, দলটা মানে গেটটা খুলছে না বলে, কিন্তু তাতেই তাদের একাধিক মানে একটা বড় অংশের বিধায়কদের বেসুরো সুর। এখানে শুভেন্দু অধিকারীও লিখছেন, আপনাদের আমি দেখাবো।
শুভেন্দু অধিকারী বলেছে তৃণমূলের একাধিক বিধায়ক বলছেন তারা স্বাধীনতা পেয়েছেন। বিধানসভায় শপথের পর বললেন শুভেন্দু অধিকারী, তিনি শপথ গ্রহণ করে এই একই বক্তব্য বলেছেন যে স্বাধীনতা পেয়েছে তৃণমূলের, কিন্তু সে স্বাধীনতা পাক আর পরাধীনতা পাক, এদের গায়ে প্রত্যেকেই রক্তের দাগ লেগে রয়েছে হাতে, আর এদের প্রত্যেকেই দুর্নীতিতে এরা জড়িত। আমি একটা কথা আপনাদের সামনে বলছি যে শিক্ষক নিয়োগ মানে মাফ করবেন, ওই 26,000 চাকরির প্যানেলটা বাতিল হয়েছিল কেন মনে আছে তো? এটা বাতিল হয়েছিল এই কারণে যে যোগ্য আর অযোগ্যদের বিচার করতে পারেনি, কাঁকড় আর চাল আলাদা করতে পারেনি সুপ্রিম কোর্ট, বলে সবটাকেই বিসর্জন দিয়ে দিয়েছে। আমারও বক্তব্য এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার কে চোর আর কে চোর নয় এটা বাঁচতে পারাটা কার্যত অসম্ভব, সেই জন্য সব কটাকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট যদি ওই নির্দেশ নিতে পারেন যে কে ঠিক সঠিক প্রার্থী আর কে বেঠিক প্রার্থী আমরা ডিসাইড করতে পারছি না এই মুহূর্তে, সেই কারণে সবার চাকরি খেয়ে নিলাম, যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিতে পারেন? এটা আমার প্রশ্ন। যে মানে তৃণমূলের মন্ত্রিসভার তো একটা বড় অংশের চোর, তাহলে কে চোর আর কে সাধু এটা তো বাঁচা সম্ভব হবে না। তাহলে সব কটাকেই জেলে পুরে দেওয়া হোক, সব কটাকেই একেবারেই জেলে পুরে দেওয়া হোক। তাহলে এটাই কি সুপ্রিম কোর্টের করা উচিত হবে মনে করেন? আপনারা লিখে জানাবেন। আমার তো ভাই এটাই বিশ্বাস যে ওই মন্ত্রিসভার মধ্যে এমনিতেই খুব সন্দেহ রয়েছে, এক দুজনও সৎ রয়েছেন কিনা, তাও বিশ্বাস করি এক দুজন হয়তো মানে সৎ রয়েছেন, কিন্তু ওই চাল আর কাকড় যেহেতু আলাদা করা যাচ্ছে না, সব কটাকেই পুরে দেওয়া হোক নাকি, কি বলেন? এখানে আমি একটা জিনিস দেখাবো যে দেখুন এখনো পুলিশ কিন্তু চটি চাটা এখনো তারা চটি চেটে যাচ্ছেন, একটা অংশের পুলিশ এখনো তারা দিব্যি চটি চেটে যাচ্ছেন, সে চটি কিন্তু আর ক্ষমতায় নেই, কিন্তু চটি তারা চেটে যাচ্ছেন, কারণ ওই যে চটির যে স্বাদ সেটা খুব ভালো। কেন এই কথা বলছি আপনাদের? এই যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, সুজিত বসুর নাকি নামে বেনামে এমনি যে খবরগুলো আসছে সেগুলো কত কোটি টাকার খবর আসছে, আপনি হার্ডলি শুনছেন 8 কোটি 10 কোটি 15 কোটি এই সমস্ত শুনছেন, যেটা আনঅফিসিয়াল খবর যে এটা কিছুই নয়, এটা ওর ডান পকেট বাঁ পকেট থেকে বেরবে এই 7-8 কোটি টাকাটা। ওনার একটা বিরাট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আমি গেস করতে পারবো না, আপনারা একটু গেস করে নিন, সেটা ওই 7-8 কোটি এত কমের মধ্যে নয়, এর বোধহয় কয়েকশো গুণ বেশি, যেটা এখনো পর্যন্ত ইডি মানে ট্রেস করতে পারেনি এবং আদৌ করতে পারবে কিনা সন্দেহ। শুভেন্দু অধিকারীদের এটা ধরা উচিত। এবং সব থেকে বড় ব্যাপার, এদেরকে যখন কাস্টোডিতে নেওয়া হয়েছে বলছে যে এদের লকআপের মধ্যে যখন থাকা উচিত, এরা লকআপের মধ্যে নেই। যারা দেখতে গিয়েছিল যে মন্ত্রী মশাইয়ের আদর যত্নটা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম চাইছে সেরকম হচ্ছে, নাকি আবারও ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই রাজত্বেই হচ্ছে, গিয়ে দেখেছে লকআপের মধ্যে তিনি নেই, তিনি বাইরে বসে, তার মাথায় ফ্যান চলছে, চেয়ারে বসে হাওয়া খাচ্ছেন। বাবু শুনুন, বিশ্বাস না হয় শুনুন বক্তব্যটা। हम लोग घुसे, सुजीत बोस आए हैं ये देखने के लिए कैसे है वो वहां पर, तब देखे वो एकदम लॉकअप का बाहर पंखा चल रहा है उसका माथे के ऊपर, वो चेयर में बैठ के पैर ऐसे पाँव ऐसे उठा के बैठे हैं, और उसका जो एडवोकेट है वो बातचीत कर सकते हैं, उसमें हमारा कोई मैटर नहीं है। तब हम जाके बोले हैं जो यहाँ का पुलिस अधिकारी है, आप क्यों इनको बाहर रखे हैं, बाकी सब आसामी लोग जैसे भीतर में है, अब उनको भी ऐसे ही भीतर में रखिए, प्रिजन जेल लॉकअप का भीतर, लॉकअप का बाहर क्यों ट्रीटमेंट कर रहा है, क्योंकि जब भी कोई आसामी आते हैं ये लॉकअप का सिस्टम है, सबको भीतर रखना पड़ता है, फिर भी कोई सुविधा जब मांगे वाला होता तो उसको रुपया देना पड़ता, तो इनका समय क्यों ये नहीं हुआ? वो कौन सा VVIP है उसका ऊपर जो आरोप है 150 लड़का लड़की का पास से रुपया लेकर उन्होंने पौरसभा में टीचर में बहुत सारे इसमें घुसाया अंदर। শুনলেন? এই বক্তব্যের পর শোনা যাচ্ছে নাকি তাকে ওই ইয়ের মধ্যে ঢোকানো হয়েছে। আমার বক্তব্য, শুভেন্দু অধিকারী মাত্র কয়েকদিন এসেছে, ঠিক আছে, এখনো মানে তিনি গুছিয়েই উঠতে পারে, শপথ গ্রহণ চলছে, তার পক্ষে সম্ভবই নয়। এখন পশ্চিমবঙ্গ এত বড় রাজ্য, এতগুলো দপ্তর, এখনো দপ্তর বন্টন হয়নি, তার পক্ষে সম্ভবই নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফাঁকে এখনো কিছু পুলিশ রয়েছে যারা একেবারে সমানে চটি চেটে যাচ্ছে। আমার বক্তব্য, এই IAS IPS দের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার শুরু করলেন শুভেন্দু অধিকারী, তাদের খাতা খুললেন। এই যে সমস্ত নিচুতলার পুলিশ এবং তাদের বাড়ির গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে গেছিলেন যে শুভেন্দু অধিকারী কত বাজে আর মমতা বন্দ্যোপাধ্যায় কত সৎ, এটা বলার জন্য বাড়ির গৃহিণীদের পর্যন্ত রাস্তায় নামিয়ে দিয়েছিল এই পুলিশ। এদের ব্যবস্থা নিতে হবে। এক পুলিশ সে সময় বলেছিল যে এই নির্বাচনটা পুলিশের, সে হচ্ছে মানে পুলিশ ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বা কেউ ছিল, পুলিশের আধিকারিক না, মানে পুলিশের একজন লোক, সে পুলিশ বলেছিল যে এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লড়াই। সেই মালগুলো দেখেছি, ভিডিও আর দেখাচ্ছি না, সেই মালগুলোকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, ওই এদের বাইরে রাখা যাবে না কোনোভাবেই।
তার কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য এতটা আপ্রাণ চেষ্টা করেছেন, এদের 99% সম্ভাবনা যে এরা সবাই দুর্নীতিবাজ। তো এদের বিরুদ্ধে তদন্ত শেষ করে এদের চটজলদি জেলে ঢোকাতে হবে। শুধু তাই নয়, আপনাদের সামনে আমি বলছি, মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস জন্মেছে এই চোরের দলটা যাওয়ার পর থেকেই, যে যেখানেই কোনো অনৈতিক কাজ ঘটছে তো সেখানে সে ভিডিও তুলে পাঠানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে, যে দেখুন আমার সঙ্গে এই অন্যায়টা হচ্ছে, দেখুন এখানে টোল প্লাজাতে একটা অনৈতিকভাবে বাস দিয়ে টোল করে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। মানে মানুষের উপর এতটা আস্থা ফিরে এসেছে, আগে চোখ বন্ধ করে এই টাকাগুলো মানুষ চোখের জল ফেলে দিয়ে আসতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো গালি দিয়ে আসতো। আজকে এতটা বিশ্বাস জন্মেছে, শুভেন্দু অধিকারী এখনো অ্যাকশন শুরুই করেনি, তাতেও এতটা বিশ্বাস জন্মেছে যে সব জায়গায় মানুষ অ্যাওয়ার হয়ে গেছেন। তবে বিশ্বাস করুন, যারা এখনো অনৈতিক কাজ করছেন আপনারাও ওই একই কাজ করুন, তাদেরকে আগে ভার্বালি বারণ করুন, দেখুন এটা করবেন না, আপনি রিসিপ্ট ছাড়া এগুলো করতে পারেন না। স্টিল যদি তারা করে তাহলে বলবেন যে আমি কিন্তু আপনাকে জানিয়েই ফোনটা রেকর্ড করলাম। আপনি যদি বন্ধ না করেন তাহলে আপনাকে কারণ দর্শাতে হবে, আর না হলে এটা আমি এভিডেন্স হিসেবে নিয়ে যাচ্ছি, কোনো গ্রিভেন্স সেল ডেফিনেটলি গঠন হবে, শুভেন্দু অধিকারী করবেন, সেখানে এগুলো সাবমিট করবো আপনাদের বিরুদ্ধে। যাই হোক, পশ্চিমবঙ্গ এই পাপের থেকে মুক্তি পাওয়ার একটা দিশা আমরা দেখছি, অত্যন্ত সুখকর খবর, আনন্দদায়ক খবর আমাদের জন্য। আপনারা কি বলবেন এই প্রসঙ্গে? আপনারা খুশি হচ্ছেন তো? তথ্যগুলো কেমন পাচ্ছেন, ভালো আপনাদের জন্য আনতে পারছি কিনা লিখে জানাবেন প্রত্যেকেই কমেন্টে। আজকে সকালের পর্বে হাজির হতে পারিনি, সেটা ব্যক্তিগত কারণে, সেই জন্য সন্ধ্যের পর্বটা আপনাদের সামনে আনলাম। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।